কনস্ট্রাকটিভ আলাপ করা। এটা আমাদের জন্য এখানে আপনার আলোচনা, আপনার ভূমিকা আলোচনা এবং তুষারের আলোচনা অনেকগুলো পয়েন্ট চলে আসছে যেগুলো আমি হয়তো অ্যাড্রেস করতাম, কিন্তু যেগুলো চলে আসছে সেগুলো বাদ দিয়ে আমি একটু অন্য জায়গা থেকে শুরু করি। সেটা হলো দেখেন, ধরেন ধর্ষণ, একটা সহজ উদাহরণ দিই। ধর্ষণ বেশি খারাপ, বেশি অশ্লীল, নাকি ধর্ষণের ফলে ধর্ষিতা বা এর ফলে যারা বিক্ষুব্ধ হচ্ছে বা যারা এটার প্রতিবাদ জানাচ্ছে তারা যে এটাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে সেটা বেশি অশ্লীল? আমি বলবো ধর্ষণটা অনেক বেশি অশ্লীল দেন এটার ফলে যে প্রতিবাদে যে সমস্ত ভাষা টাষা ব্যবহার করা হচ্ছে তার তুলনায়। তো ফলে এই পার্সপেক্টিভ যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা দেখব যে ল্যাঙ্গুয়েজ, আমরা সম্ভবত যে জায়গায় আলোচনা করছি এটাকে ডিসিপ্লিনে মেথোডোলজিক্যালি ফেললে আমরা বলতে পারবো যে আমরা পলিটিক্স অফ ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছি। তো পলিটিক্স অফ ল্যাঙ্গুয়েজে আমরা গালি নিয়ে আজকে কথা বলছি, তাই না? সেক্ষেত্রে গালিটা, আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু অনেক স্মার্ট, তারা কিন্তু জানে যে এক দেশের বুলি আরেক দেশে গালি, তার মানে এটা কন্টেক্সচুয়াল একটা ব্যাপার আসছে। এখন কোন গালিটা আপনি কোন সময় ব্যবহার করছেন সেটা ইম্পর্টেন্ট। এটা কি রেজিস্ট্যান্সের টাইম, প্রতিবাদের সময় ব্যবহার করছেন, নাকি আপনি কনস্ট্রাকশনের সময় সেই গালি ব্যবহার করছেন? আপনি যে অ্যারোগেন্সটা একটা ফ্যাসিবাদী রেজিমে দেখাচ্ছেন সেটা কি একটা ডেমোক্রেটিক ডক্ট্রিনাল শাসন কাঠামোর থেকে যখন আমরা ফেরত যেতে চাচ্ছি তখন কি সেই অ্যারোগেন্সটা দেখাইতে পারেন কিনা? উত্তর হলো না, আপনি পারেন না। এবং আপনি যে পারেন না এটা ঠিক হবে কিভাবে? এটা ঠিক হবে একটা কালচারাল কন্টেক্সচুয়ালাইজেশনের মধ্য দিয়ে, এটা ঠিক হবে তার ফিলোসফিক্যাল এবং তার পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে। তো এখন এইটা যেহেতু আমাদের সমাজে নাই, আমাদের সমাজের ইমব্যালেন্সটা আছে, এটা স্বীকার করতে হবে। ফলে এই একটা অ্যানার্কির টাইম থেকে কনস্ট্রাকটিভ টাইমের জন্য যেই ধরনের পলিটিক্স দরকার সেই পলিটিক্সটা ফ্রম বোথ সাইড হইতে হবে। এটা শুধু সরকারি দল করলে হবে না বা শুধু বিরোধী দল করলে হবে না, এর মধ্যে একটা রেল লাইনের মধ্যে একটা সেতু বন্ধন থাকতে হবে। ফলে গালির ব্যবহারটাকে আমরা রেজিস্ট্যান্স টাইম, প্রতিবাদের সময় এবং কনস্ট্রাকটিভ টাইম, একটা সাধারণ স্বাভাবিক অবস্থা, সেই অবস্থার মধ্যে একটা আমরা পার্থক্য করতে পারি। যেমন ধরেন ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন আন্দোলন হলো তখন যেভাবে গালিগালাজ করতে দেখা গেছে সাধারণ ভদ্রঘরের ছেলে মেয়েদেরকেও, এখন এই সরকারের সময় অনেক অব্যবস্থাপনা, যেমন ধরেন তেলের লাইনে মানুষ কষ্ট পেয়েছে, বিক্ষুব্ধ হয়েছে, কিন্তু গালিগালাজ কি সেই মাত্রায় হয়েছে? সেই মাত্রায় কি আমরা টুকটাক দেখেছি, কিন্তু মাত্রাগত দিক থেকে যদি অনেক কম। কারণ মানুষ বুঝতেছে এটা একটা ক্রাইসিস মুভমেন্ট, গ্লোবাল সমস্যা, ওকে সরকার পর্যাপ্তভাবে ডিল করতে পারছে না, কিন্তু বিক্ষুব্ধ হয়েছে মানুষ, কষ্ট পেয়েছে মানুষ। কিন্তু আমি বলতেছি তার যে মানে ভাষাগত ব্যবহারের ক্ষেত্রে এটা বিগত আমলে যেটা দেখে তার চেয়ে অনেক কম ছিল। কিন্তু এবার কিন্তু একটা ঘটনা ঘটেছে একটা শব্দ নিয়ে, মানে একজন রাজনৈতিক নেতা কুলাঙ্গার শব্দ ব্যবহার করেছেন এবং তার এটা রিপারকেশন হয়েছে। হ্যাঁ, সেটা তো হবেই। এখন কথা হলো আপনি এই শব্দটা ধরেন, এই শব্দটা কেন আপনি ব্যবহার করেছেন? কারণ এই শব্দটা ব্যবহার করতে বিগত আমলের ফ্যাসিস্ট, তাকে সবসময় অ্যাড্রেস করতে এই শব্দ দ্বারা। তো তার বিরুদ্ধে আপনি গণ অভ্যুত্থান করে একটা কনস্ট্রাকটিভ ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দেখছেন, আপনার কেন এই শব্দ দিয়ে তাকে অ্যাটাক করতে হবে? প্রধানমন্ত্রীকে সমালোচনা করার 1000 ওয়ে আছে, 1000 মাধ্যম আছে, যেটা চর্চা হয়ে দিল্লি পালায় গেল ফেল করে, সেই জিনিস কেন আপনার আনতে হবে? রিপারকেশন। আপনার কি মনে হয় না যে মানে জুলাইয়ের পরে এই প্রবণতা বেড়েছে? আর একটা সোশ্যাল মিডিয়া আরেকটা বড় জায়গা। প্রবণতা বেড়েছে। প্রবণতার বাড়ার কারণটা হইলো আপনার এখানে আমি একটা আলোচনা করতে চাই। আপনার একটা আলোচনা আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়ার যে এই গালি, সেই আলোচনাটা আমি আজকে একটু অন্য জায়গা থেকে করতে চাই, যেগুলো পুরানা করে ফেলছি সেগুলো করছি একটু। আমি অ্যালেন বাদিওর একটা বই আছে এইজ অফ পর্নোগ্রাফি, এটা 13 সালে বের হয়েছিল, এটা নিয়ে আমি একটা লেখাও লিখেছিলাম হাসিনার আমলেই, 22-23 সালের দিকে একটা লেখা লিখছিলাম, বর্তমানের পর্নোগ্রাফি, মানে পর্নোগ্রাফির বর্তমান, এরকম আর কি। সেখানে আপনি দেখবেন যে পর্নোগ্রাফি একটা কনসেপ্ট আকার এখানে ব্যবহার করা হচ্ছে, এটা নট খারাপ ছবি, নীল ছবি এরকম। সেটা কি, পর্নোগ্রাফি কিভাবে ফাংশন করে? পর্নোগ্রাফি কিন্তু ফাংশন করে যৌনতাকে কেন্দ্র করে, কিন্তু তার মধ্যে যৌনতাই থাকে না। যাকে নিয়ে এত কেন্দ্র, রিয়েল লাইফ সেক্স, আর পর্নোগ্রাফি যা রিপ্রেজেন্ট করে তার মধ্যে সেক্সটাই খালি মিসিং, কিন্তু সেক্সকে কেন্দ্র করে এন্টার পর্নোগ্রাফিক ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে একদম। ফলে ফ্যানাটিসিজমটা বোঝার জন্য আপনার এই যে, যেমন আপনি গণতন্ত্রের কথা যদি বলেন, গণতন্ত্রের কথা বলে আপনি যখন মেজরিটেরিয়ান শাসন কায়েম করবেন, আপনি যখন সিলেক্টিভ হিউম্যানিজম করবেন, ইজ পর্নোগ্রাফি। গণতন্ত্রহীন গণতন্ত্র, একইভাবে যৌনতাহীন যৌনতার আয়োজন যেরকম পর্নোগ্রাফি, একইভাবে গণতন্ত্রহীন গণতন্ত্র যখন আপনি চর্চা করেন, ইলেকট্রাল প্রসেসই করেন, সিলেক্টর যেভাবেই করেন, ইটস পর্নোগ্রাফিক ইজ। পার্লামেন্ট, সেখানে মানুষের কথা বলবে, হবে, কিন্তু সেই পার্লামেন্টকে যদি আপনি শুধুমাত্র একটা পলিটিক্যাল টুলস আকারে ব্যবহার করেন, ইটস পর্নোগ্রাফি। কারণ পার্লামেন্টের রোল সেটা না। ফলে যার যেটা রোল না, আপনি যখন সেই রোল থেকে সরায় নেওয়ার মধ্য দিয়ে আপনি যে
কন্ডিশনের মধ্যে প্রবেশ করেন সেটা হলো পর্নোগ্রাফিক মানে কন্ডিশন। তার মানে আপনি বলতে চাচ্ছেন স্যাটায়ার আর ভালগারের যে ডিফারেন্স, রাইট, সে পর্নোগ্রাফিক কন্ডিশন, সেই পর্নোগ্রাফিক কন্ডিশনে কি বাজার নাই আছে, কিন্তু জিনিসটা নিষিদ্ধ, যাই নাও তারপরে এটা কোটি কোটি মানে আপনার ডলার ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়ে গেছে। সো এই যে প্রবণতাটা, তাহলে আপনাকে এবং পলিটিক্সটা আপনি দেখবেন শেখ হাসিনার আমলের একটা প্রবণতার কথা আপনি দেখবেন, পাপিয়া কাণ্ড, ক্যাসিনো, তারপর তার মুরাদ এক নায়িকা কেমনভাবে কথা বলতেছে, আপনি ড্রয়িং রুমে বৈশা টেলিভিশনে আপনি নিউজটা দেখতে পারবেন না ছেলে মেয়ে নিয়ে, মানে পলিটিক্সটা এমন একটা জায়গায় নিয়ে যেটা পলিটিক্যাল পর্নোগ্রাফিতে নিয়ে যাচ্ছে। ইভেন সিপি গ্যাংয়ের যে কালচারটা, হ্যাঁ, এবং নারীদেরকে যেভাবে তারা ইয়ে করে, নিয়ে একটা বইও আছে সিপি গ্যাংয়ের কালচার, রেহনু মাহমুদের একটা বই, ওটা নিয়েও আমি একটা লিখছিলাম। ওদের যে তো ফলে মানে ওদের একটা ছাগল এবং গালির আলোচনাটার ক্ষেত্রে অবভিয়াসলি আমাদের পলিটিক্যাল ইউজ অফ সেক্সুয়ালিটি এই আলোচনাটা রিলেট করতেই হবে, না হলে আমরা সুবিধা করতে পারবো না। তো ফলে সেই দিক থেকে আপনি যদি দেখেন তাহলে আমরা একটা কমপ্লিটলি পর্নোগ্রাফিক এজের মধ্যে আছি। মানে সেইখানে গালির ব্যবহারটা এটাকে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে নিয়ে যাচ্ছে, এটাকে আরো বাজারজাত করতে সহযোগিতা করছে, এবং এই যে আপনার যৌনতার রাজনীতি সেক্ষেত্রে একটা ব্যাপক ভূমিকা পালন করে। যে কোনো ঘটনাকে দেখবেন যে একটা সেন্সেশনালাইজ করার চেষ্টা করা থাকে, যেটা একটা পর্নোগ্রাফিক কালচার এর মধ্যে থেকে আসছে। সো এই জায়গা থেকে আমাদের যদি আমরা পুরো পলিটিক্সটাকে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের সোশিও অ্যানথ্রোপোলজিক্যাল যে ট্রেডিশন, সেই ট্রেডিশনের মধ্য থেকে আপনার একটা ডেমোক্রেটিক ভ্যালুজ ডিরাইভ করে ইজ ভেরি চ্যালেঞ্জিং জব। এই সমাধানটা পলিটিক্যালি হবে না। আপনি যে প্রশ্নটা আমার মনে হয় যে এরপরই করবেন, সেটার সমাধানটা পলিটিক্যালি হবে না। এখানে একটা কথা বলে এই পয়েন্ট শেষ করি, আমরা সবসময় সরকারকে সমাধান মনে করি, নো, অ্যাকর্ডিং টু কার্ল স্মিথ, যদিও কার্ল স্মিথের সবকিছু আমি এন্ডোর্স করি না, গভর্নমেন্ট ইজ সামটাইম অলসো পার্ট অফ প্রবলেম, ইটস নট সলিউশন। গভর্নমেন্ট ইটসেলফ সামটাইম পার্ট অফ প্রবলেম। না, আমরা আসলে ধরেন এখানে সমাধান খুঁজছি না, আমরা সমস্যায় প্রশ্নটা রেজ করতে পারলেই চাচ্ছি যে, যেমন ধরেন যে গালিটা আসলে নরমালাইজ হয়ে যাচ্ছে কিনা সোসাইটিতে। আমরা এখন একটা ছোট্ট বিরতি নিব, আমরা বিরতির মধ্যে আবার ফেরত আসব। আমরা এই আলাপে আসব যে আসলে আমাদের সমাজে মানে এই যে অমার্জিত শব্দ ব্যবহার করা রাজনীতিতে, সেটা খুবই একটি সরলী এবং সাধারণীকরণের বিষয়ে পরিণত হচ্ছে কিনা, সেটা আমরা খুঁজতে বসবো এর পরের আলোচনায়। আমাদের সাথেই থাকুন, সঙ্গেই থাকুন, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। নেক্সাস টেলিভিশন ভিজিট করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন। নেক্সাস টেলিভিশন, বিজনেস ও লাইফস্টাইল। জাগো প্রিয়া আর ঘুমায়ো না, হৃদয়ে সুর তোলো। তুমি প্রথম অনুষ্ঠানের পক্ষ থেকে আমি নিপুণ আক্তার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনাদের সাথে আছি আমি চলচ্চিত্র সমালোচক এবং চিত্রনাট্যকার সাদিয়া খালিদ ঋতু। প্রথম কথাটার সাথে আমাদের সব সময় ভালোবাসা জড়িয়ে থাকে। স্বপ্ন দেখতে তো দোষ নেই, আজকে স্বপ্ন দেখতে দেখতেই কিন্তু আমি এত দূর চলে এসেছি। বাংলাদেশের আর্কিটেকচার যেভাবে চলছে, পৃথিবীর আর্কিটেকচার কিন্তু এর চেয়ে ডিফারেন্ট। মানে আমি বলবো এটা মোর গোয়িং টুয়ার্ডস পারফরমেন্স বেসড আর্কিটেকচার। নারীর প্রতি যে নারীর সহিংসতাটা, এটা বন্ধ হওয়াটা খুব বেশি দরকার। আমরা যতখানি এগিয়ে গিয়েছি, আমরা কি ততখানি সামনে আসতে পারছি? এই জায়গাটিতে আমার একটি প্রশ্ন রয়ে গেছে সব সময়। মডেলিং করে আমি পুরা পৃথিবীকে চিনেছি। আমি ভালোবাসা পেয়েছি দেশের সাধারণ মানুষের, তাদের জন্যই আমি বিবি রাসেল। তুমিই প্রথম দেখবেন মঙ্গলবার রাত ৯টায়। প্রযোজনা জাকিয়া সুলতানা। আমি তাসরিফ আহমেদ, স্বাগতম নেক্সাস টেলিভিশনের চারমম অনুষ্ঠানে। আমার কাছে আমার দুই বাচ্চা অ্যাবসলিউটলি ইকুয়াল, অ্যান্ড আই থিঙ্ক আমার হাজব্যান্ডের কাছেও তাই।
একান্ত যে কথাগুলো হয়তো কখনো কাউকে বলা হয়নি, সেই কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুধু পথ খুঁজে কেটে গেল এই জীবন সারা। আমার ছেলে আয়ান, যে আমার বেঁচে থাকার অনুপ্রেরণা, যাকে দেখে এখন আমি বাঁচতে শিখি। জীবনে আসলে হতাশা আসে, যে কোনো না কোনো সময় এটা আসবে, এটা খুবই স্বাভাবিক, এবং সেটা যেন অবশ্যই কোনোভাবে বাচ্চাদের উপরে যেন সেটার প্রভাব না পড়ে। আমি আমার ছেলেকে প্রায় বলে থাকি, ইউ আর দ্য বেস্ট থিং দ্যাট হ্যাজ এভার হ্যাপেন টু মি। এর চেয়ে বড় প্রাপ্তি আমার মনে হয় না আমি কোথাও কখনো কিছুতে খুঁজে পেয়েছি। কিছু ছাড় দিয়ে কিছু পাওয়ার চেষ্টা যেন আমরা না করি, সব কিছু একত্রে নিয়ে এগোবার চেষ্টাটা আমার মনে হয় যথার্থ চেষ্টা, এবং আমরা মেয়েরা পারি, এটা পারি বলেই এর প্রমাণ বহুবিধ রয়েছে। মা ও সন্তানের গল্প কথা নিয়ে স্টার মম দেখবেন বুধবার রাত 9টায়। প্রযোজনা জাকিয়া সুলতানা। নেক্সাস টেলিভিশন ভিজিট করুন, সাবস্ক্রাইব ফিরে এলাম আবার আমরা যে গালির রাজনীতি নিয়ে কথা বলছি, এবং যেখানে আমরা বলছিলাম যে এটা নর্মালাইজ হচ্ছে কিনা, মানে খুবই সাধারণীকরণ হচ্ছে কিনা। আমরা যেখানে তুষারের সাথে আলাপে ছিলাম এবং তখন একটা প্রশ্ন তার জন্য আমি রেখে গিয়েছিলাম যে আসলে সমাজে কোনো সোশ্যাল কনসেন্ট উৎপন্ন হবে কিনা। এর সাথে রনি একটা দারুণ জিনিস যুক্ত করেছেন, রেজাল্ট করেন রনি, সেটা হচ্ছে যে স্যাটায়ার আর ভালগারের যে পার্থক্যগুলো, আর এটার সাথে আরেকটা জিনিস আমরা যুক্ত করবো, কিন্তু এখানে যদি আপনি একটু রেসপন্স করেন তারপরেই, সেটা হচ্ছে এনসিপির রাজনীতির সাথে। আগে যে প্রশ্নটা আপনি করে গেলেন সেটা হচ্ছে যে এটা কি আইনই কি একমাত্র রাস্তা কিনা এটাকে মোকাবেলা করা। আমার কাছে মনে হয় যে আইন দিয়ে এই জিনিসটাকে, কারণ এটা একটা সোসাইটাল এবং একটা কালচারাল ফেনোমেনন, এই গালির ব্যাপারটা বা যেটাকে আমরা অশ্লীল বলি, ফলে এটাকে শুধু আইন দ্বারা আপনি সাপ্রেস করতে পারবেন না, বরং এখানে আপনার এটাকে আন্ডু, যদি আপনি মনে করেন যে কোনো কোনো ক্ষেত্রে, যে সকল ক্ষেত্রে এটা একটা নেতিবাচক প্রভাব ফেলছে সমাজে, এটাকে আন্ডু করার জন্য অত্যন্ত সৃজনশীল কতগুলো কৌশল মানে নেওয়া দরকার আমাদের রাষ্ট্র, সরকার, কর্তৃপক্ষ সবাইকেই। যেমন আমার মনে পড়লো নবারুণের একটা কথা আছে, যখন তার বিরুদ্ধে যেহেতু এই অ্যালিগেশনটা সবচেয়ে বেশি ছিল যে আপনার সাহিত্যে তো এগুলো মানে যেগুলোকে আমরা অশ্লীল বা গালি বলি সেগুলোর ছাড়া মনে হয় আপনার সাহিত্যই হয় না, তখন তিনি বললেন যে কোনটা অশ্লীল, উনি একটা সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন, যা কিছু অসঙ্গত তাই অশ্লীল, যেটা সঙ্গত না সেটা অশ্লীল। আপনি একটু আগে যে পার্থক্যটা করেন খুব কাজের, কিন্তু এটা যে ভালগার আর স্যাটায়ার, ফলে সব গালি ভালগার না, যেটা ভালগার, যেমন একটু আগে আমরা কুলাঙ্গার শব্দটা নিয়ে কথা বললাম, ওইটা ওই ক্ষেত্রে প্রযোজ্য মনে হয় না যে পিএম, আমি পিএম এর অনেক রাজনৈতিক পজিশনের সমালোচক, কিন্তু মানে এটা কিন্তু মনে হয় না যে এটা পিএম এটা ডিজার্ভ করেন, ফলে এটা কিন্তু সমাজে অ্যাকসেপ্টেবল হয় না, এবং সমাজে কি হয়েছে এটার একটা ইভেন ওই রাজনীতিবিদের যারা মিত্রপক্ষ তারাও এটাকে অ্যাকসেপ্ট করেন নাই। কিন্তু এটাই হচ্ছে পদ্ধতি, যে আপনি এটা কিন্তু অটোমেটিক্যালি ফয়সালা হয়ে যাচ্ছে যে কোনটা, মানে ধরেন এটা কি এমব্রেস করেছে পিপল, ইভেন যারা বিএনপির 2 মাসের কিছু অতি উৎসাহী লোক তার বাড়িতে গিয়ে মানে সেটা আরেকটা সমস্যা, সেটা আরেকটা প্রবলেম, কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার অবশ্যই সেটাও আবার এন্ডার্স করা যাবে না। কিন্তু ধরেন যারা গত 2 মাসে বিএনপির সরকারের, আমি একটু থামালাম, মানে ধরেন প্রধানমন্ত্রী এটা করেছে, এটা খুবই সুন্দর, তার কিন্তু বিহেভিয়ার এটা নিয়ে সে কোনো, তার এবং তার মন্ত্রী পরিষদ কেউ কিন্তু কোনো কথা বলে, কিন্তু কিছু অতি উৎসাহী লোক যে মানে আপনি একটা কথা বললেন, এখন একটা কথা বললেন, এরপরে রেজাল্ট করবেন একটা কথা বললেন, পরের দিন তার বাড়িতে গিয়ে ইট মারলো। হ্যাঁ সেটাই, এটা তো আমাদের পলিটিক্যাল কালচারের সমস্যা, এবং সেটা বিএনপি ওইখানে যে খুব বেশি এটাকে বাড়তে দেয় নাই, এটা আমি সাধুবাদ জানাবো, যেটুকু হয়েছে সেটুকু না হলে আরো ভালো হতো। কিন্তু এটা আপনার, আমি বললাম যে ওই কথাটা মানে নিজের দোষেই বাড়ি খেয়ে তার কাছে ফিরে এসেছে, ফলে এটা নিয়ে কিন্তু আর কেউ মানে সেখানে পিএম এর পক্ষই সবাই নিয়েছেন, এবং আমিও কিন্তু তার রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার পর এটাকে সমর্থন করতে পারি নাই। এটাই হচ্ছে মোকাবেলার পদ্ধতি। আমি সেটাই বলছিলাম যে যখন আপনার একটা যদি কালচার অফ ডেমোক্রেটিক স্পেস থাকে, তার মধ্যে এটা গুজবের ক্ষেত্রেও যেমন সত্য, এটা গালির ক্ষেত্রেও সত্য, তথ্যের যদি অবাধ প্রবাহ থাকে সেই সময় আপনি কিন্তু গুজবকে সার্কুলেট করতে পারবেন না, সেটা সবাই দ্রুততম সময়ের মধ্যে গুজব হিসেবে চিহ্নিত করবে। কিন্তু কখন গুজব কারেন্সি পায়, যখন তথ্যের কোনো মানে প্রভাব থাকে না, তখন গুজবের মধ্যে দিয়ে মানুষ আসলে নিজেকে রিলেট করার চেষ্টা করে কিংবা ওই সময়টাকে বোঝার চেষ্টা করে। একই কথা গালির ক্ষেত্রে, আপনি একটা ডেমোক্রেটিক স্পেসের মধ্যে যদি কেউ গালি দেয়, সেটা যদি ওই ভালগার হবে কি হবে না সেটা নির্ভর করবে এটা কি রেজিস্ট্যান্সের অংশ না কিসের অংশ।
ফলে এটা আপনি ওখানেই ফয়সালা করতে চান। যেমন ধরেন যে এখানে একটু বলি যে অপপ্রচার একটা বড় ব্যাপার আছে, মানে যেমন ধরেন যে আমরা হঠাৎ দেখতে পাই যে ধরেন এখন উদীয়মান অনেক নেতার ক্ষেত্রে এটা করছে, কোন নারীর সাথে তার সম্পর্ক, তার একটা ছবি মানে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছে, কিন্তু এইটা দেয়াটা কতটা রাজনৈতিক, আমাদের কিছু এথিক্স মেনটেন করতে হবে, বা ধরেন এরকম আসলে দিয়ে দেয়া যাবে কিনা, ধরেন সেইটা সত্য করেছে ধরেন যে উনি করেছেন, কিন্তু এটা পাবলিক স্ফেয়ার, মানে আমরা যেই মানে একটু হয়তো হাইডেগার ঢুকে যেতে হবে, মানে পাবলিক স্ফেয়ারের জন্য মানে পাবলিক স্ফেয়ার আমি কি করব, মানে এই বিহেভিয়ার প্যাটার্নটা আমাদের আসলে তৈরি হচ্ছে কিনা আমাদের মানুষের মধ্যে। না, এটা নিয়ে আমাদের মানে এই পার্থক্যটা তো আমরা এত পরিষ্কার করতে পারি না। পাবলিক স্পেসে আপনার বিহেভিয়ার, প্রাইভেট স্পেসে আপনার বিহেভিয়ার, এবং প্রাইভেট স্পেসের আপনার একটা ভালনারেবল মুহূর্ত, সেটাকে আপনার সম্মতি ব্যতিরেকে কেউ ধরুন সামনে নিয়ে আসছে আপনাকে ঘায়ল করার উদ্দেশ্যে, ওয়েন ইউ আর আ পাবলিক ফিগার, এটাকে আমরা সমাজ গ্রহণ করব কি করব না, এটার ব্যাপারে আমাদের সমাজে সেই পরিমাণে শিক্ষা নাই। ফলে এটা স্বাভাবিকভাবেই এটা খুব সহজে ডিফেম করা যায় এখানে। মানে দেখা গেল যে একটা অযাচিত ঘটনা, একটা পলিটিশিয়ানের, আপনার মনে আছে একজন খুব বড় পলিটিশিয়ান আওয়ামী লীগ আমলে, তার একটা ব্যক্তিগত মুহূর্ত, সেটাকে যেভাবে রাজনৈতিকভাবে ঘায়ল করার চেষ্টা করা হয়েছিল। ফলে এই জিনিসগুলো তো আছে, এটা তো সরকার এবং রাষ্ট্র তার রাজনৈতিক প্রতিপক্ষ ঘায়ল করার জন্য করে। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার কালচার অফ ডেমোক্রেসি আর কালচার অফ ফ্যাসিজমের সময় আপনার গালি, সেটা অনেক সময় মনে হবে যে পৃথিবীর সবচেয়ে মহান কাব্য মনে হতে পারে, কারণ মানে আপনি তো তার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, ওই রেজিমের বিরুদ্ধে অ্যাগ্রিভড। কিন্তু ডেমোক্রেটিক স্পেসে যদি আপনি এটাকে প্লেস, আমার বক্তব্য হচ্ছে আপনি এটা প্লেস করতে দেন, যদি এটা ভালগার হয় তাহলে মানুষ এটা ফয়সালা করে ফেলবে যে না আমরা এটা অ্যাকসেপ্ট করছি না। আবার যদি এটা গ্রহণযোগ্য হয় তাহলে মানুষ এটা গ্রহণযোগ্য করে নেবে। যেমন ধরুন যিনি ওই যে লাইনের কথা রনি ভাই বলেছেন, লাইনে যিনি দাঁড়িয়ে আছেন লম্বা সময় 8-10 ঘন্টা 12 ঘন্টা, তার এমনিতেই মেজাজ খারাপ হয়ে কিছু স্ল্যাং বের হয়ে আসতে পারে, আপনি তাকে তখন দোষ দিতে পারবেন না কিন্তু, ঠিক আছে। কিন্তু ধরুন আপনার নর্মাল সময় আপনি এমনিতেই গালি দেওয়ার চেষ্টা করছেন, তখন কিন্তু মানুষের এটা কানে লাগবে, হ্যাঁ, মানুষ এটা গ্রহণ করবে না। ফলে এটা রিসিপশন করার একটা আপনার অথরিটি মানুষকে দেওয়া দরকার, যে কোনটা রিসিভ করবো আর কোনটা করবো না, এটা মানুষই বিচার করবে। কিন্তু যখন এখানে সরকার এবং রাষ্ট্র ধরুন এটাকে আইন দিয়ে, কর্তৃত্ব দিয়ে এটাকে ডিল করতে যায়, তখন কিন্তু এটা মুশকিল হয়। তার মানে হচ্ছে কি যে আমাদের আসলে সোসাইটিতে যে আমাদের যে শিক্ষার যে পদ্ধতি বা তার ভিতর যে শেখার যে পদ্ধতি, যেমন ধরেন আমাদের এখানে আমরা একটু রেজাল্ট করে রনির কাছে আসবো, যে ধরেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করার যে প্যাটার্ন, মানে খুব বিস্ময়করভাবে ফেসবুকে আমরা এখন 4 নম্বর অবস্থানে থাকি যে ইউজারের ক্ষেত্রে। আবার ধরেন অ্যাপিস্টেন স্টাইলে সেখানে যেভাবে সবকিছু, মানে ধরেন যে কোনো ব্যক্তিও আরেকজন ব্যক্তির চরিত্র হনন করার নামে, এবং বিশেষ করে পাবলিক ফিগার বা রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে, যেমন আজকে এরকম একটা ঘটনা ঘটেছে আমরা জানি, তো এইগুলোর ক্ষেত্রে আপনার মতামত কি? দেখেন, আমি এখানে আলোচনাটা একটু রিলেট করি। গালি নর্মাল সময়ে দেওয়া নিয়ে আমরা আলাপ করলাম, নর্মাল সময়ে গালি যে দেওয়ার চেষ্টা করা হয়, এবং তুষার এখানে খুব সুন্দর একটা পয়েন্ট আনলো যে এটাকে পাবলিকের উপর ছেড়ে দেন। ডেফিনেটলি আপনার পাবলিকের উপর ছেড়ে দিতে হবে, কিন্তু পাবলিকের উপর ছেড়ে দেওয়ার মাঝখানে একটা পিরিয়ড আছে, মাঝখানে একটা পর্যায়ে আছে, সরকার এবং পাবলিকের মাঝখানে, এবং গালি ছেড়ে দেওয়ার একটা হলো এখানে একটা ক্রমাগত পারসেপশন ক্রিয়েশনের রাজনীতি আছে। এবং এখানে মানে আপনার ধরেন একটা ব্যাপার বলে, হিউম্যান আচরণের মধ্যে অনেকটা রোল প্লেয়িং স্টেজ আছে। যেমন আপনি ক্লাসরুমের যে রোল, এখানের যে রোল, বাসার যে রোল, তো এগুলোর মধ্যে আলাদা আলাদা রোল আছে। এখন এই রোল প্লেয়িং স্টেজগুলোতে আপনি কতটা ম্যানুভারিং হচ্ছেন, ম্যানুপুলেটিভ হচ্ছেন, এবং সেই ম্যানুপুলেটিভ হওয়ার জন্য আপনি কি কি টুলস ব্যবহার করছেন। কখন গালিটা আপনার পক্ষে গেলে ভালো, সত্য দিতে হবে, দেওয়া যায় গালি, কিন্তু আমার বিপক্ষে গেলে ধরতে হবে, এই ধরনের পজিশনগুলো যখন নেওয়া হয় তখন প্রবলেমটা হয়। ফলে এই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু একটা ভালো সংস্কৃতি দেখলাম যে ধরেন মানে ওই গালিটাকে কিন্তু বিরোধী দলরাও পিক করেনি, বা তারাও কিন্তু না এই গালিটা পিক করে নাই, বা কিন্তু আমি বলতেছি যেই কালচারটা বিগত 18 বছর চর্চা হয়েছে, সেই কালচারটা আপনার এখন তো চর্চা করার কোনো মানে হয় না। আপনি যদি পলিটিশিয়ান হন, আপনি কেন এখন করবেন? এখনকার পিরিয়ডটা তো আপনার বুঝতে হবে, এখনকার একটা কনস্ট্রাকটিভ পিরিয়ড। কনস্ট্রাকটিভ শেষ করে এখানে কনস্ট্রাকটিভ পিরিয়ডে সবার আগে কি দরকার? সবার আগে দরকার মানবিক মর্যাদাবোধ ফেরানো। মানবিক মর্যাদাবোধ ফেরানো এই জায়গাটায় আমরা করি কি, এই জায়গায় আমরা খুবই বায়াসড হই ইন আ সেন্স যে আপনি যদি আমার মতের পক্ষের হন, হ্যাঁ, এবং আপনি যদি 10টা অন্যায় করেন, আপনি খুব ভালো, আপনি খুব মেধাবী, আপনার জায়েজ করা, হ্যাঁ, কিন্তু আপনি যদি আমার মতের বিপক্ষে হন,
তখন আপনার সামান্য অপরাধের জন্য আপনাকে ডইলে ফেলা যাবে, তখন আমি চুপ। এই যে সিলেক্টিভ, মানে যেমন ধরেন একটা বড় আছে যে ফেসিবাদের দোসর হয়ে ওঠা এবং জুলাইয়ের পরে মানে কিছু লোকের ক্ষেত্রে কিন্তু ধরেন যে আবার ওই পার্টিকুলার আওয়ামী লীগের লোক আপনার দলে গেল তখন ভালো হয়ে যাচ্ছে। আপনি যদি আওয়ামী লীগ করেন, পুনর্বাসিত করেন, হ্যাঁ, তাইলে আর আপনার কোনো সমস্যা নেই। আপনি হলেন জুলাই ঠিকাদার যেহেতু, ফলে আওয়ামী লীগ আপনার এখানে ঢুকতে পারে। কিন্তু আমার চাচাতো ভাই আওয়ামী লীগ করছে, কোনো অপরাধ করে নাই, হ্যাঁ, কিন্তু তারে নিয়ে আমি চলাফেরা করলে খুব সমস্যা হয়ে যায়, আমি ফেসিবাদের দোষর হয়ে যাচ্ছি। মানে ফলে রাইট, এই পলিটিক্স, ফলে এখানে তাইলে আমাদের কন্ডিশনটা কোথায় হচ্ছে? এই যে মানে দেখেন, অনুভূতির রাজনীতি এটা অলওয়েজ ফ্যাসিজমের দিকে নিয়ে যায়। সেটা মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করে করেন, আপনি জুলাইকে ব্যবহার করেন, মুসলিম সেন্টিমেন্টকে ব্যবহার করেন ইন দ্য নেম অফ ইসলাম। সো ডেমোক্রেটিক পলিটিক্সে এটা কোনো সুযোগ থাকা উচিত না। ডেমোক্রেটিক পলিটিক্স ভেরি মাচ ট্রান্সপারেন্ট হবে, এই জন্য সবার আগে মানবিক মর্যাদাবোধ ফেরাইতে হবে। আপনি এনসিপি, আপনি আওয়ামী লীগ, আপনি জামাত, আপনি বিএনপি, কোনো সমস্যা নেই, বাট আপনার মানবিক মর্যাদাবোধ সবার আগে আমি প্রোটেক্ট করবো। এই জন্য আমি বলছিলাম যে ব্যক্তি তারেক রহমানের অনার কোড রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আপনি সমালোচনা করেন, কোনো সমস্যা নেই, কারণ ব্যক্তি তারেক রহমানের অনার কোডটা রক্ষা হলে আমারটা হবে, আপনারটা হবে, সবারটা বলার জন্য করা। যেখানে রিউমার স্ক্যানারের প্রতিবেদন হলো 2 মাসে শুধু প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে গুজব হয়েছে 257টা, হ্যাঁ, দল হিসাবে বিএনপির প্রায় 800-র কাছাকাছি। এটা হলো আপনার একটা রিউমার স্ক্যানারের প্রতিবেদন। তাহলে সাধারণ মানুষের ব্যাপারে কি হচ্ছে? আমি যদি শুধুমাত্র আপনার মত বা দলের পক্ষে না বলি, আমার চরিত্র বলে কিছু রাখা হচ্ছে না। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে 10,000 ফটোকার্ড দেখতে হয়, এবং করোনার পরে তো ফটোকার্ড মহামারীতে আক্রান্ত বাংলাদেশ। এবং এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমরা যে পলিটিক্স অফ ল্যাঙ্গুয়েজ নিয়ে আলাপ করছি, আর এই জায়গায় থাকছে না। এই জায়গায় থাকলে এটা নিয়ে আমরা হ্যাপি থাকতাম, এই ধরনের হেলদি আলোচনার মধ্যে। এটা যে জায়গায় যাচ্ছে সেটা হলো যে একটা পারসেপশন ক্রিয়েশনের প্রক্রিয়া এবং ইমিডিয়েট পলিটিক্যাল ফায়দা না, এবং সোসাইটিকে ডিভাইডেড করার মধ্য দিয়ে এইটা আবার মাঠে ভায়োলেন্স গড়ায় দিচ্ছে। কারণ হলো মাঠে তো পলিটিক্যালি শুধু আপনি ফাংশন করেন না, আপনার প্রতিপক্ষ আছে এবং তাদের অর্গানাইজেশন আপনার চেয়ে অনেক গুণ শক্তিশালী। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে এমন একটা পারসেপশন ক্রিয়েট করছেন যে আপনি সবচেয়ে শক্তিশালী বিকজ অফ আপনার বট আইডি আছে বা ফেক অ্যাকাউন্ট আছে বা আপনার কিছু নিরপেক্ষ বুদ্ধিজীবীও আপনার টোনে কথা বলে। এটা করার মধ্য দিয়ে আপনি যখন মাঠেও মনে করছেন যে আমার দখলে সবকিছু, কিন্তু মাঠে তো আপনার প্রতিপক্ষ আপনার শক্তিশালী, আপনি ধাওয়া করতে গিয়ে মাইর খেয়ে আসতেছেন। এটা কি ধরেন এই যে আমেরিকাতে যেটা ঘটছে, অ্যাপস্টেইনের যে ঘটনাটা ঘটছে, মানে এর আগে উইকিলিক্সের আমরা একটা দেখেছি, এখন মডেলটা উইকিলিক্সের হবে না অ্যাপস্টেইনের হবে, কিন্তু আমরা অ্যাপস্টেইনের মডেলটাই দেখছি মনে হয়। হ্যাঁ, অ্যাপস্টেইনের মডেলটা এখন একটা গ্লোবাল ফেনোমেনা আকারে দাঁড়াচ্ছে, এবং এটার রেজাল্ট কি? আপনি যুদ্ধের সাথে লিঙ্ক আপনি খুঁজে পাবেন খুব সহজেই। এটা গ্লোবালি আলোচনা হচ্ছে। তার মানে আপনি যখন মানুষের মানবিক মর্যাদা বোধকে আন্ডারমাইন করবেন এবং আপনার বিরোধিতার সাথে আপনার আর্ট অফ এঙ্গেজমেন্ট রপ্ত করতে হবে। এটা ডেমোক্রেটিক কালচার এবং ফ্যাসিজম বা আপনার একটা জাহিলিয়াতের কালচারের পার্থক্য কি? পার্থক্য হইল যে একটা ব্যক্তি তার বিরুদ্ধ মতের সাথে কিভাবে এঙ্গেজ হয়, এটার মধ্য দিয়ে বুঝবেন যে সেই সমাজে ডেমোক্রেসিটা কেমন হচ্ছে। কিন্তু ধরেন আমি একটা দলকে সমালোচনা করছি, ও বলবে যে ও তো কালাপাটা, আমি কি বলতেছি এটা গুরুত্বপূর্ণ না, ও বলতেছে আগে নাকি কালাপাটা। তো তার মানে আপনি একদমই ঠিক বলেছেন, এখানে অলরেডি দুজন সেম, হ্যাঁ আমি জানি বলবো, হ্যাঁ তো বলবে, কারণ আমি যে কি বলতেছি এটা ওর কাছে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো কালাপাটা। মানে খুবই তার মানে কি? জায়গা থেকে তার মানে সমাজকে ডিভাইড করে ফেলা হয়েছে অলরেডি, এরকম পারসেপশন ভিত্তিক এটা ক্রিয়েট করে ফেলা হয়েছে। আমার মানে ধরেন প্রচন্ড রকম ভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই ধরনের পারসেপশন ক্রিয়েট করার প্রচেষ্টা যারা চালাচ্ছে, এই 2.5 বছর আগে তাদেরকে নিয়ে এই রাজনীতি করা হয়েছে, শুধু সোশ্যাল মিডিয়ায় না, তাদেরকে হত্যাযোগ্য করা হয়েছে পুরো এন্টায়ার পলিটিক্যাল কালচারের মধ্যে, কিন্তু তারা আবার এই জিনিসটা অন্যের উপর চর্চা করতেছে। তার মানে এই জন্য আমি বলতেছিলাম যে এখানে ব্যাপারটা কোন লেভেলে ঘটতেছে। ব্যাপারটা ঘটতেছে যে আমরা এখানে একটা সোসাইটিকে লিকুইড করে ফেলতেছি, আমরা সোসাইটিকে, এখানে কোনো পজিশনকে আমরা অনার করছি না। আপনি যখন কোনো পজিশনকে অনার করবেন না, তখন যেটা হচ্ছে এটা একটা ভায়োলেন্ট ফেনোমেনার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেইটা অসহিষ্ণুতা ভায়োলেন্সের দিকে নিয়ে যাবেই। কারণ হলো আপনি তো এটা করতেছেন এমন না যে এটা আপনি শুধু আপনার বিরুদ্ধ মতকে খাটো করার জন্য, ডিফেম করার জন্য করছেন, আপনি এটা পাওয়ার স্ট্রাগলের পার্ট আকারে করছেন। এটাই আপনার রাজনীতি, আপনার কোনো সংগঠন নেই, আপনার সাংগঠনিক কোনো তৎপরতা নেই। আপনার রাজনীতিটাই হলো পারসেপশন ক্রিয়েট করা, এবং পারসেপশন ক্রিয়েট করার জন্য যেখানে গালি দেওয়া দরকার সেখানে আপনি গালি উৎসাহিত করছেন, যেখানে ডিসইনফরমেশন দেওয়া দরকার সেখানে